ওকে, সো আমাদের যে হোস্টিং, আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আমরা হোস্ট করব, হ্যাঁ, সো সেটা আসলে কিরকম, সেটা দেখতে কিরকম, সেটা কিভাবে করব, সেটা সম্পর্কে আমরা একটু জানি। ধরেন আমার এই ইবিএন হোস্ট নামে এই কোম্পানিতে আমার অনেকগুলো ওয়েব হোস্টিং নাও আছে, ঠিক আছে। আমি যদি লগ ইন করি, ধরেন আমি এটা দিয়ে লগ ইন করলাম, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের আন্ডারে আমার অনেকগুলো দুইটা সার্ভিস নাও আছে। একটা নাম আছে কি আপনার হোস্টিং সার্ভিস, একটা নাম আছে ডোমেইন সার্ভিস, ঠিক আছে। ডোমেইনটা কি 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 ডোমেইন নাম আছে দেখেন, এখানে ডোমেইন নেওয়া আছে sandelholidayslimited.com। এই ডোমেইনটা এই কোম্পানি থেকে কিনা, ঠিক আছে। এবং হোস্টিংটা কি কিনা আছে, হোস্টিং প্ল্যান, যদি সার্ভিসেসে যাই, সো এখানে দেখবেন এই যে সার্ভিস একটা নাম আছে, সেটা নাম হলো sandelbd.com। তার মানে sandelbd.com ডোমেইনের আন্ডারে আমি আলটিমেট বি যে প্ল্যানটা আছে ওদের, এদিকে তাকান, ওদের যে হোস্টিং প্ল্যান আছে আলটিমেট বি, সেই প্ল্যানটাকে আমি পারচেজ করছি। এবং তাদের ওই প্ল্যানটা আসলে কোন প্ল্যানটা সেটা আমরা একটু দেখে আসি। আলটিমেটের বি দেখি দেখ, হ্যাঁ ওখানে লেখা আছে 4990 না, এই যে আলটিমেট বি, ঠিক আছে। তো 4990 টাকার এই প্ল্যানটা আমার কিনা আছে ওই ডোমেইনের আন্ডারে, ঠিক আছে। এটার ভিতরে কি আছে, 30 জিবি স্টোরেজ আছে, যেটা হলো এসএসডি রেড 10। এসএসডির ভিতরে সবচেয়ে পাওয়ারফুল যে এসএসডিটা সেটা হলো রেড 10, ঠিক আছে। আচ্ছা, এর আর এক্সট্রা সার্ভিস কি আছে, 20x ফাস্টার বিডিআইএক্স সার্ভার, ঠিক আছে। তার মানে যে সার্ভারটা এই হোস্টিং এ চলবে সেটা হলো বাংলাদেশি সার্ভার, ঠিক আছে। সো বাংলাদেশি সার্ভার নেওয়ার কারণ কি, ধরেন আমার হোস্টিংটা যদি বাংলাদেশে থাকে, আমার ইউজার যদি বাংলাদেশে কেন্দ্রিক হয়, মানে যে ওয়েবসাইটটা যাদের কাছে আমি প্রচার করব বেশি, তারা যারা আমাদের বায়ার, তারা যদি বাংলাদেশি হয়, তাহলে তারা খুবই ফাস্ট আমার ওয়েবসাইটটা দেখতে পারবে, কারণ এই দেশ থেকে এই দেশের জনগণ দেখতেছে, ঠিক আছে। এখন এটার সার্ভার যদি আমার আমেরিকাতে থাকে, ভিজিটররা যদি বাংলাদেশি হয়, তাহলে আমেরিকা থেকে ডাটা আসতে একটু সময় লাগবে না, তার মানে ওইটা একটু তুলনামূলক স্লো হবে, ঠিক আছে। এই ঘুমায়েন না, ঠিক আছে। সো এর জন্য আমরা কি বিডিআইএক্স সার্ভারের এই হোস্টিংটা নিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এর সাথে আর কি আছে, কারণ এটা হাইলাইট করার চেষ্টা করছে, ওনার হাইলাইটটা কি, এই প্যাকেজের হাইলাইটেড বিষয়টা কি সেটা, ঠিক আছে। 20x ফাস্টার সার্ভার, ঠিক আছে, এটা হলো ওনাদের স্পেশাল ফিচার এই প্ল্যানের, যেটার কারণে ওনা 4990 টাকা রাখতেছে। 4000 টাকা 990 টাকা অনেক বেশি না, 5000 টাকা না, এটা 5000 টাকা তো অনেক বেশি। এই এত টাকা দিয়ে আমি যে নিছি কি কারণে, স্পেশাল কি আছে সেটাও হাইলাইট করবে না, না হলে আপনি নিবেন কেন, ঠিক আছে। এরপরে আছে এখানে কি সি প্যানেল ব্যাকআপ, তার মানে সি প্যানেলে যত কাজ হচ্ছে সব ব্যাকআপ হচ্ছে, ঠিক আছে। সি প্যানেল কন্ট্রোল প্যানেল আছে, সি প্যানেল আছে। সি প্যানেলটা কি, সি প্যানেল হলো আপনার আমরা হোস্টিং এ সবকিছু ম্যানেজ করার জন্য আমাদের একটা ইউজার ইন্টারফেস ওরা দিবে, যে ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমরা হোস্টিং এ সবকিছু ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। এবং আমরা র্যাম এবং সিপিইউ কথা বলছিলাম, তাই না। সো আমার এই 5000 প্যাকেজের ভিতরে কি আছে, 5 জিবি র্যাম আছে এবং 4 কোরের একটা সিপিইউ আছে, ঠিক আছে। তার মানে এই আমি সার্ভারটা এই কনফিগারের সার্ভার আমি পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু গিয়ে দেখি এর ভিতরে আপনার দেখতে কি রকম। এই হলো আমার সার্ভিসটা, আমি এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বাম পাশে কিছু অপশন আছে, ঠিক আছে। বেশিরভাগই আপনারা ডোমেইন হোস্টিং প্ল্যানে গেলে আপনারা এরকম কিছু পাবেন, ঠিক আছে, যে লগ ইন টু সি প্যানেল। এটা হলো আমি হোস্টিং এর কাজ শিখাইতেছি, আপনার ওয়েবসাইটটা যে হোস্টিং করবেন সেটা আসলে কি রকম করবেন, কিভাবে সেই জিনিসটা, সেটা পরিচিতি, ঠিক আছে। আচ্ছা, সো এই হলো আমাদের সি প্যানেল, এটা হলো সি প্যানেলের ইন্টারফেস, ঠিক আছে। এদিকে তাকান, এটা কি সি প্যানেল ইন্টারফেস। সো সি প্যানেলের ভিতরে বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো দেখেন সি প্যানেল, তারপরে টুলস, সাইট জেট বিল্ডার, ডাব্লিউপি টুলকিট, সাইট কোয়ালিটি মনিটরিং, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার প্লাস। এই কয়েকটা অপশনের ভিতরে আমাদের সবচেয়ে বেশি যে অপশনটা ইউজ হবে বা
সবচেয়ে বেশি বলতে কি আমাদের ইউজই করবো একটা অপশন, সেটা হলো কি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, ঠিক আছে। আচ্ছা, এরপর এই মাঝখানে দেখেন, মাঝখানে কিছু জিনিস আছে, সেটা হলো কি প্রথমে কিছু এগুলোকে এক একটা মেনু আগে দেখি যে কি কি জিনিস আছে। আচ্ছা, এই সবগুলোই টুলস বেসিক্যালি, ঠিক আছে। সো টুলস এর ভিতরে কি আছে, ইমেল রিলেটেড টুলস, ফাইলস রিলেটেড, ডাটাবেস রিলেটেড, ডোমেইনস রিলেটেড, ম্যাট্রিক্স রিলেটেড, সিকিউরিটি রিলেটেড এবং সফটওয়্যার রিলেটেড আমাদের অনেকগুলো টুলস ওরা দিয়ে দিছে সি প্যানেলের ভিতরে, ঠিক আছে। অ্যাডভান্স কিছু টুলস আছে, প্রিফারেন্সেস যেমন পাসওয়ার্ড, এই সি প্যানেলের পাসওয়ার্ড সিকিউরিটি চেঞ্জ করতে হলে আমরা এটা ইউজ করব। ইউজার ম্যানেজার, ঠিক আছে। সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এটার মাধ্যমে আমরা চাইলে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ইনস্টল করে ফেলতে পারি যে কোনো একটা ডোমেইনে, ঠিক আছে। সো আমাদের কাজের সুবিধার্থে কাজগুলোকে সহজ করার জন্য একটা সি প্যানেল আমরা ইউজ করব, ঠিক আছে। এখন এই ইমেলের ভিতরে কি আছে দেখেন, ইমেলের ভিতরে যত ইমেল রিলেটেড আমাদের কাজকর্ম সব এই ইমেলের ভিতরে পাবো বেসিক্যালি। কি আছে, ইমেল অ্যাকাউন্টস, ফরওয়ার্ডার্স, ইমেল রাউটিং, রেসপন্ডার্স, এত কিছু আমাদের কাজে লাগবে না, জানা দরকার নাই। সো ইমেল অ্যাকাউন্টস কি জিনিস আমরা একটু দেখি। সো ইমেল অ্যাকাউন্টস এর ভিতরে আমরা যে বলছিলাম যে বিজনেস ইমেল, রাইট। সো আমরা বিজনেস ইমেল যে তৈরি করব সেটা কোথায়, আমাদের হোস্টিং প্যানেলেই সেটা তৈরি করতে হবে, ঠিক আছে। যেখানে আমাদের ডোমেইন এবং হোস্টিং কানেক্ট থাকবে, যেখানে আমাদের বেসিক্যালি হোস্ট থাকবে সেখানে, ঠিক আছে। সো ওরা আমাদের কি সার্ভিস দিচ্ছিল, আমাদের কিন্তু দিচ্ছে ওরা, যদি দেখি আলটিমেট ইমেল সার্ভিস দিচ্ছে সাথে, তাই না। এই প্যানেলের ভিতরে কি আছে, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, তার মানে আমি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। সো এখানে আসি, এখানে দেখেন আমার কতগুলো ইমেল তৈরি করা আছে, মোর দেন ধরেন কতগুলো আছে, এখানে 14টা ইমেল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। 14টা ইমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে। সো একটা ইমেল অ্যাকাউন্ট দেখেন এখানে কি লিখছে, admin@editproc.sandalbd.com, এটা একটা সাবডোমেইন। এই সাবডোমেইনের আন্ডারে একটা ইমেল, আমরা যদি মেইন ডোমেইন দেখি তাহলে এই যে ক্যারি ওয়েব সমাধান, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা এখানে হোস্ট করা আছে। এখানে কি আছে দেখেন, career@websamadan.com। যখন আমি লোক হায়ার করি তখন হায়ারিং এর যে পোস্টটা থাকে সে হায়ারিং পোস্টের ভিতরে আমি এই ইমেলটা দেই, career@websamadan.com। সো যাদেরকে হায়ার করব তারা এই ইমেলে আমাকে মেল পাঠাবে, ঠিক আছে। যদি আমি কোনো ক্লায়েন্টকে দেই কন্টাক্ট করার জন্য, আমি দিব এটা contact@websamadan.com, ঠিক আছে। তার মানে এই যে ওয়েব সমাধান ডোমেইনটা আছে, এই ডোমেইনের আন্ডারে আমার এই ইমেলটা কাজ করতে, ঠিক আছে। আচ্ছা, এই গেল ইমেল। এখন আমি এখান থেকে চাইলে নতুন একটা ইমেল তৈরি করতে পারি। যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, এখানে দেখেন আমার ডোমেইন নেমটা দেখাচ্ছে যে এই হোস্টিং এ কোন কোন ডোমেইন কানেক্ট করা আছে, অ্যাড করা আছে, সেই ডোমেইনের লিস্ট এখানে আসবে। ফার্স্টে আসতেছে sandalbd.com, যেটা হলো আমাদের মেইন ডোমেইন এই হোস্টিং সার্ভিসের। এই ডোমেইনের আন্ডারে আমি হোস্টিংটা কিনছি, সো এই জন্য এটা আগে সাজেস্ট করতেছে। আমি যদি ক্লিক করি, আমি ড্রপ ডাউনে দেখবো আমার অনেকগুলো ডোমেইন এটার ভিতরে অ্যাড করা আছে, ঠিক আছে। আমি চাইলে যে কোনো একটা ডোমেইনের আন্ডারে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ধরেন আমি ওয়েব সমাধানের একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে তাহলে ইমেল অ্যাকাউন্টে কি থাকে, একটা ইউজার নেম থাকে না, সে ইউজার নেমটা এখানে দিতে হবে। ধরেন আমি ইউজার নেমটা দিলাম আমার লেটস সে আমার নামেই আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো rafiq@websamadan.com হবে, তাই না ইমেলটা। আচ্ছা, তারপর এখানে দিতে হবে কি পাসওয়ার্ড, যে আমি এই ইমেলটা অ্যাক্সেস করার জন্য যে পাসওয়ার্ডটা লাগবে সেই পাসওয়ার্ডটা এখানে সেট করব। ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ডটা ধরেন আমি এখানে জেনারেট করে নিলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড ওরা আমাকে জেনারেট করে দিবে। আমি পাসওয়ার্ডটাকে কপি করে নিব, কপি করে নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট করলাম। দেখেন আমার এইখানে এই যে কোথায় গেল, এই যে rafiq@websamadan.com একটা ইমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ইমেলে যদি আপনারা কেউ মেল পাঠান, আমি কিন্তু এই ইমেলের আন্ডারে পাবো এই যে চেক ইমেল, ম্যানেজ এবং কানেক্ট
তিনটা অপশন আছে এখানে দেখেন, এবং আমার এই ইমেলের আন্ডার স্টোরেজ কত জিবি স্টোরেজ আছে সেটাও দেখেন। 1 জিবি স্টোরেজ আছে, যেটার ভিতরে আমি 0 বাইট ইউজ করছি, তার মানে কোনো ইউজ হয় নাই। এবং আমি সর্বোচ্চ কতটুকু ইউজ করতে পারবো, 1 জিবি পর্যন্ত আমি ইউজ করতে পারবো। একটা ইমেল মাত্র কয়েক কেবি হয়, ঠিক আছে, তাই 1 জিবি আসলে অনেক বেশি, ঠিক আছে। সো এখানে আমি যদি যাই চেক ইমেলে ক্লিক করলে এখানে বলতেছে ওয়েব মেল লগ ইন, তার মানে আমাদের মেইলে লগ ইন করতেছে, ঠিক আছে। সি প্যানেল থেকে আমি যখন ঢুকতেছি তখন আমার কিছুই লাগবে না, ঠিক আছে, আমি যে কোনো অ্যাকাউন্টে ঢুকতে পারবো। হ্যাঁ আমি দিতে পারবো, আমি পাসওয়ার্ড সেট করলাম না একটা, আমি যদি এখন ব্রাউজার থেকে ডাইরেক্ট লগ ইন করতে যাই তখন আমাকে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি সি প্যানেল থেকে চেক ইমেইলে ক্লিক করছি তাই আমাকে ডাইরেক্ট রিডাইরেক্ট করে দিচ্ছে, কারণ আমি তো সি প্যানেল লগ ইন করেই ঢুকছি, তাই না। আচ্ছা, সো এখানে দেখেন আমার ইনবক্সে একটা ইমেল আসছে, যেটা হলো কি এই হোস্টিং এর প্রোভাইডার থেকে আমাকে পাঠাইছে যে আমি কিভাবে এই ইমেলটাকে কনফিগার করব। কনফিগার করার জন্য আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো একটা ইমেলের বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু কাজ করে, ঠিক আছে। যেমন এর একটা সার্ভার নেম, আমাদের ইমেলটা যে কাজ করবে সেটার একটা সার্ভার আছে, সেটা কি ইনকামিং সার্ভার হলো mail.websamadan.com, মানে এই ডোমেনের থ্রু থেকে আমার মেইলটা আসা যাওয়া করবে, ইনকামিং হবে, আউটগোয়িংও হবে এটার মাধ্যমে, ঠিক আছে। এবং এখানে একটা IMAP পোর্ট, POP3 এই জিনিসগুলো বুঝবেন না আপনারা এখন, বাট ইমেল যখন কনফিগার করতে যাবেন এই পোর্টগুলো আপনার চাইবে, তখন আপনি এই পোর্টগুলো দিবেন, তখনই আপনার ইমেলটা আপনার মোবাইলে অথবা ল্যাপটপে কনফিগার হবে, ঠিক আছে। সো এগুলো ডিভাইস কানেক্ট করার জন্য এই জিনিসগুলো লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমার ইনবক্স আছে, ড্রাফট আছে, অ্যাজ ইউজুয়াল ইমেল বক্স যেরকম যে অপশনগুলো থাকে সেটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমার ইমেল, এখান থেকে আমি চাইলে নতুন ইমেল ক্রিয়েট করতে পারবো। ক্লিক করি এই যে প্যানে, এখানে ফ্রম, কোন ইমেল থেকে আমার ইমেল যাচ্ছে, ঠিক আছে, ফ্রম কোন মেইল থেকে যাবে, টু কোন মেইলে যাবে, এখানে হবে সাবজেক্ট, আর এর ভিতরে হবে আমাদেরকে ইমেল ডেসক্রিপশন, ঘুমায়েন না, ঠিক আছে। আমাদের কিন্তু দেখা গেছে ক্লায়েন্টদের সাথে ইমেলে কন্টাক্ট করা লাগতে পারে আমি প্রফেশনালি বেসিক্যালি ইমেলটাই বেশি ইউজ হয়, যে ইমেলের থ্রুতে কন্টাক্ট করা, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনাদের তখন কাজে লাগবে, যে আপনি কোন মেইল থেকে পাঠাবেন, কোন মেইলে পাঠাবেন, আপনার ইমেলের সাবজেক্টটা কি, কি বিষয়ে আপনি ইমেলটা করবেন, ঠিক আছে, এবং আপনার ইমেলের কন্টেন্টটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমার ইমেল, আমি চাইলে ইমেল ওইভাবে পাঠাতে পারি। ইমেল এবং সেটআপ করব কিভাবে, ক্রিয়েট করব কিভাবে সেটা আমরা দেখলাম, তাই না। সো এই ইমেলগুলো তো একটা ডোমেনের আন্ডারে হচ্ছে, তাই না। সো ডোমেনটাকে আমার হোস্টিং এ আগে কানেক্ট করতে হবে না, না হলে কিন্তু আমি ওই ডোমেনটা পাবো না। এবার আমরা ইমেল থেকে বের হই, দেখি আর কি আছে। আচ্ছা, ইমেলের পরে আছে আপনার ফাইলস। ফাইলসে যদি যাই, এখানে দেখেন কিছু অপশন আছে। ফার্স্টে কি আছে, ফাইল ম্যানেজার, তারপর আছে ইমেজেস, ডাইরেক্টরি প্রাইভেসি, ডিস্ক ইউজেস, ওয়েব ডিস্ক, এফটিপি অ্যাকাউন্টস, ব্যাকআপ উইজেট, গিট ভার্সন কন্ট্রোল। এটা জানেন, গিট ভার্সন কন্ট্রোল শুনছেন, গিট শুনেন নাই। সো ওই গিটহাবের একটা এখানে কাজ আছে, যেমন এই ফাইল ম্যানেজার থেকে ডাইরেক্ট আপনি গিটহাবে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে, ওইটা। আচ্ছা, এবার আমরা ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজার তো চিনেন নাকি, ফাইল ম্যানেজারটা কি জিনিস, আমার ফাইলগুলো ম্যানেজ করার যে একটা সফটওয়্যার, সেটা হলো ফাইল ম্যানেজার, তাই না। তার মানে এই ফাইল ম্যানেজারের আন্ডারেই আমাদের ওয়েবসাইটের সকল ম্যাটেরিয়াল থাকবে, এবং এটার মাধ্যমে আমরা সেটাকে ম্যানেজ করব, ঠিক আছে। এটার মাধ্যমে আমি দেখতে পারবো কোন ডোমেইনের আন্ডারে কি আছে, ঠিক আছে। যেহেতু আমার এই হোস্টিং এর ভিতরে যতগুলো ডোমেইন আছে, প্রত্যেকটা ডোমেইনের ভিতরে তো আমাদের ওয়েবসাইট থাকবে, তাই না। সেই ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে, সেই ফাইলগুলো আমি এখান থেকে দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো। দেখেন আমার কতগুলো ডোমেইন আছে এখানে, apollo.sundialbd.com,
arjocreation.com, demo.arjocreation.com, মানে অনেকগুলো ডোমেন আছে, প্রত্যেকটা ডোমেনের আন্ডারে কি ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই apollo.sandalbiri.com এর ভিতরে এটার আন্ডারে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ফাইলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, একটু পরে আমরা ব্রেকে যাব, জাস্ট আর একটু ধারণা নিই, ঠিক আছে। সো ফাইল ম্যানেজারের কাজ কি? বেসিক্যালি ফাইল ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে, অ্যাটেনশন প্লিজ। ফাইল ম্যানেজার জানলাম, শর্টকাটে। আচ্ছা, নেক্সট কি আছে? ডাটাবেস। আমরা ডাটাবেস ছাড়া তো কোনো ওয়েবসাইট বানাতে পারবো না, পারবো? ডাটাবেস, আমাদের ওয়েবসাইটে যত ডাটা আছে সব কিন্তু এই ডাটাবেসে জমা থাকবে, তাই না? সো ডাটাবেসের ভিতরে কি আছে? PHP MyAdmin, ম্যানেজ মাই ডাটাবেস, ডাটাবেস উইজার্ড, রিমোট ডাটাবেস অ্যাক্সেস, জিনিসগুলো আমরা পরে দেখব, জাস্ট নামগুলো জানি। এবার আসতেছে ডোমেইন, যেটা আমাদের মানে কাঙ্ক্ষিত মানে স্পেশাল একটা জিনিস, যেটা নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো হোস্টিং জানলাম, এবার ডোমেইনটাও একটু জানি, যে ডোমেইনটা আমি এভাবে কিভাবে কানেক্ট করব হোস্টিং এর সাথে, ঠিক আছে। আমি যদি ডোমেইনে যাই, এখানে দেখেন ডোমেইনের ভিতরে আমাদের ডোমেইনের একটা লিস্ট শো করবে, এই ডোমেইনগুলো আমার অ্যাড করা আছে এখানে, তাই এতগুলো শো করতেছে। আপনারা যখন নতুন সার্ভিস দিবেন কোনো ডোমেইন থাকবে না, একটা ডোমেইন থাকবে, যেই ডোমেইনের আন্ডারে আপনি প্রত্যেক বছরে বছরে রিনিউ করার লাগে, ঠিক আছে। সো এখানে দেখেন আমার যতগুলো ডোমেইন আছে, আমি এখানে ডোমেইনগুলো অ্যাড করতে পারবো এবং নতুন ডোমেইন ক্রিয়েট করতে পারবো। এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইন, ঠিক আছে। আর এখানে আমি একটা কিনি নাই, আমার কিনা আছে, দেখেন এখানে কয়টা মেইন ডোমেইন কয়টা আছে দেখেন। একটা হলো sandalbiri.com, একটা হলো websamadan.com, newerabiri.com, তারপর sandalexpressbiri.com, কয়টা হলো? চারটা। sandalholidayslimited.com, পাঁচটা। websamadhan.com, ছয়টা। ছয়টা ডোমেইন এখানে আমার কিনা আছে। আমি ভাড়া দেই হলো ধরেন দুইটা ডোমেইনের, একটা হলো ওয়েব সমাধান, একটা websamadhan.com, আর বাকিগুলো হলো আমার বেসিক্যালি আমার আমি তো অনেক কোম্পানির সাথে কাজ করি, ঠিক আছে। আমি ঢাকায় গেছি না, ঢাকা গেছি কি জন্য? ঢাকা গেছি বনানীতে আমার একটা অফিস আছে, ওই অফিসে গেছি ও কাজের জন্য, ঠিক আছে। ওই অফিসের আন্ডারে আমার এই ডোমেইনগুলো আছে, হ্যাঁ, তারা পে করে, ঠিক আছে। আমার ওখানে অনেকগুলো মানে ইসের তো ওয়েবসাইটের, তো ওগুলো ডিলিট করতে হবে, অনেকগুলো ডিলিট করছি, এগুলো ডিলিট করে খালি করতে হবে, খালি করে জায়গা করে আপনাদেরকে শেখার জন্য দিব ইনশাআল্লাহ। ডোমেইনগুলোর পিছনে প্রায় 1500 টাকার মতো লাগে, 1500-1600 টাকার মতো। আর হোস্টিং এ লাগে দেখা গেছে, হোস্টিংও আছে আমার, আরো কয়েকটা হোস্টিং আছে, হোস্টিংও প্রায় দেখা গেছে 3-4 হাজার টাকার মতো লাগে ইয়ারলি। হ্যাঁ, কেন? ওই যে ওদের হোস্টিং প্ল্যানটা দেখেন কম প্রাইসে তো আছে, দেখেন এই যে ফ্রি ডোমেইন প্যানেলটা দেখেন, ওর দাম বাড়াই দিছে রে। আগে এটা ছিল 1200 টাকা, বুঝতে পারছেন? 1250 টাকা, এখন হয়ে গেছে 2000 টাকা। সো 2000 টাকায় কি আপনি একটা .com ডোমেইন পাবেন, 2GB ই পাবেন, ডিস্ক পাবেন, এটা কিনতে পারেন 2000 টাকায়, কমপ্লিট 2000 টাকায়। হ্যাঁ, সমস্যা নাই। ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার আগে কিনে সেটআপ করে সাবমিট করে দিবেন। এখন নিজেদের তো একটা পোর্টফোলিও বানাইতে হবে। যাই হোক, আপনারা ফ্রি ডোমেইনে বানাইতে পারেন, আমি দেখাই দিব না। হ্যাঁ, আমরা ডাইরেক্ট কাজ করে দিব, সেটা আজকে জমা দেওয়ার জন্য কি আমাদের কোনো ডোমেইনটাও
তাদেরকে জমা দেওয়ার জন্য তাদের ওই কাজে মানে কোম্পানির নামে ডোমেইন কিনা লাগবে, হোস্টিং কিনা লাগবে। হ্যাঁ, বিল তারা দেবে, শুধু মার্কেটিং এর জন্য লাগবে। হ্যাঁ, এটা পারো তুমি, এটা তোমার এই পেজ আছে, তোমার এটা ঠিক আছে, পোর্টফোলিওর জন্য, মার্কেটিং এর জন্য। আচ্ছা ঠিক আছে, সো আমরা ডোমেইন জানলাম এবং ডোমেইন ক্রিয়েট করা। এদিকে তাকান, একজন আসছে মোবাইল টিপতে, এই দুইজনকে আলাদা করতে হবে, ঠিক আছে? এই দুইজন মানে একদম অমনোযোগী, ওই তো একটা ছিল না। আচ্ছা দেখেন, ক্রিয়েট এ নিউ ডোমেইনে আসলে এখানে বলতেছে কি এন্টার দ্য ডোমেইন ইউ উড লাইক টু ক্রিয়েট। আমি যে ডোমেইনটা ক্রিয়েট করব সেই ডোমেইনটা আমি এখানে লিখব। সেই ডোমেইনটা লিখলেই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু সেটা কানেক্ট হবে না, সেই ডোমেইনটার মালিক আপনি হইতে হবে, ঠিক আছে? যে কোনো ডোমেইন লিখলে কিন্তু আর হবে না। যাই হোক, এখান থেকে আমরা ডোমেইন ক্রিয়েট করব, সেটা আমরা দেখব না, সমস্যা নাই। নেক্সটে যাই, ডোমেইনটা জানলাম। ম্যাট্রিক্সে জানার মতো তেমন কিছু নাই। সিকিউরিটির ভিতরে আমাদের কাজে লাগবে হলো SSL TLS, SSL সার্টিফিকেট। SSL TLS, SSLটা কি জিনিস বলেন? SSL নাম শুনছেন? শুনছেন, ভুলে গেছেন। SSL কি? SSL এর পূর্ণরূপ কি? সিকিউর সকেটস লেয়ার। কি? সিকিউর সকেটস লেয়ার। আমাদের ডোমেইন এবং হোস্টিং এই দুইটার মাঝে একটা সিকিউর লেয়ার তৈরি করা হলো SSL এর কাজ, ঠিক আছে? কি বলছি? একটা সিকিউর লেয়ার তৈরি করা হলো SSL এর কাজ। যদি আমার ওয়েবসাইটে আমি ভিজিট করি, দেখেন ওয়েবসাইটটা আমি ক্লিক করি, দেখেন এখানে কি লেখা? কানেকশন ইজ সিকিউর, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার দেখবেন এখানে কি দেওয়া আছে? HTTPS দেওয়ার পরে ক্লোন দিয়ে, তারপরে ডাবল স্ল্যাশ দিয়ে, তারপরে ডোমেইন নেম, তাই না? এখানে আমার SSL দেওয়া আছে, এর জন্য আমার কানেকশনটা সিকিউর দেখাচ্ছে। যদি আমি SSLটা এখানে না দিতাম, আমার কানেকশনটা সিকিউর থাকতো না, ইনসিকিউর থাকতো, এবং এখানে HTTPS থাকতো না, শুধু HTTP থাকতো, ঠিক আছে? শুধু HTTP থাকতো, এসটা থাকতো না, ঠিক আছে? সো আমরা যখন SSLটা ইউজ করব তখন HTTP এর সাথে এসটা যোগ হবে, এবং এটা তখন কি দেখাবে? সিকিউর কানেকশন দেখাবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখাবে, এই যে এখন দেখেন কি দেখায়? কি দেখাইছিল? ইনসিকিউর দেখাইছিল না? কারণ আমি SSLটা ওই এসটা কেটে দিয়েছিলাম, এর জন্য ইনসিকিউর দেখাইছিল, ঠিক আছে? যেহেতু আমার SSL আছে, তাই এটা কি দেখাচ্ছে? কানেকশন ইজ সিকিউর। তার মানে আমার ওয়েবসাইট এর সিকিউরিটির জন্য আমরা SSL ইউজ করব, ঠিক আছে? হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে না। SSL যদি থাকে তাহলে হ্যাক করতে একটু কঠিন হবে আর কি, আর যদি SSL না থাকে তাহলে হ্যাক করাটা ওদের ত্রুটির কাজ, ঠিক আছে? সো যদি আপনাদের ওয়েবসাইট চান যে যেন হ্যাকাররা হ্যাক করতে না পারো, তাহলে আমাদের SSLটা দিতে হবে সাথে, ঠিক আছে? ঠিক আছে। সো SSL, ডোমেইন এবং হোস্টিং তিনটা কিন্তু ডিফারেন্ট জিনিস হলো, কিন্তু কাজ করে কি? একসাথেই কাজ করে। SSLটাও কিনতে হয়, আবার অনেকে ফ্রিতে পাওয়া যায়। আমার হোস্টিং এর সাথে SSLটা ফ্রিতে পাওয়া যাবে। দেন এখানে যদি যাই, যে হোস্টিং করে যাই, আচ্ছা ওদের SSL ফ্রি দেয়, ওদের কিনা লাগে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাইলেন্ট। আমরা SSLটা দেখলাম, SSL এর কাজটা কি সেটাও বুঝলাম, তাই না? বুঝলাম SSL কি জিনিস? এটা সিকিউর সকেট লেয়ার, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে আছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যার ভিতরে কি কি আছে? ওয়ার্ডপ্রেস,
ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, মানে সফটওয়্যার ক্লাস একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজ করব, ঠিক আছে। পিএইচপি পেয়ার প্যাকেজেস, পার্ল মডিউলস, সাইট সফটওয়্যার এগুলো আমাদের লাগবে না। অপটিমাইজ ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ম্যানেজার, পিএইচপি মাল্টি ম্যানেজার এটা আমাদের লাগবে ওই যে পিএইচপি সার্ভারে পিএইচপি সিলেক্ট করার জন্য, ঠিক আছে। আমরা জ্যাম যখন ইনস্টল করতে গেছি ওখানে পিএইচপি ভার্সন লেখা ছিল না 8.0 8.1 8.2, ঠিক ওই রকম আমাদের এই হোস্টিংটা এই সার্ভারটা কোন পিএইচপি ভার্সনের সার্ভার চলবে সেটার জন্য আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো পিএইচপি ভার্সনটা, ঠিক আছে। এই যে দেখেন সিলেক্ট পিএইচপি ভার্সন, সো আমরা এটাও দেখবো, এখানে দেখেন সফটওয়্যার ক্লাসটা আছে। আচ্ছা, এরপরে আছে অ্যাডভান্সের ভিতরে আছে লাইট স্পিড ক্যাশ। প্রত্যেকটা ওয়েবসাইটে ক্যাশিং ইউজ করতে হয়। ক্যাশিংটা কেন ইউজ করে? ক্যাশিং এর কাজটা কি? ক্যাশিং এর কাজ হলো মেমোরি জমা করে রাখা, মেমোরি মনে রাখা, ঠিক আছে। ধরুন আমাদের যে ওয়েবপ্রেসে আমাদের যে ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে সেটা লোড হইতে অনেক সময় লাগে না প্রথমবার, একবার লোড হয়ে গেলে সেই যে ফাইলগুলো সেটা যেন ব্রাউজারেই জমা থাকে, সেজন্য আমাদের ক্যাশ করে রাখতে হয়। ক্যাশ করে রাখলে কি হয়, পরের বার যখন আমি ব্রাউজারে ভিজিট করব তখন আর সময় লাগবে না, সাথে সাথে চলে আসবে, সেটার জন্য আমরা ক্যাশ ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো আমাদের জানা লাগবে না, পাসওয়ার্ড সিকিউরিটি দেন দ্যাটস ইট। সো আমাদের এই গেল আমার সি প্যানেলের টুলসগুলো, ঠিক আছে, যে টুলসগুলো আমরা ইউজ করে আমরা কাজ করব, ঠিক আছে। এরপরে ডান সাইডে যদি আমরা তাকাই এখানে দেওয়া আছে জেনারেল ইনফরমেশন, তার মানে এই সার্ভারের ইনফরমেশন, এই সি প্যানেলের ইনফরমেশনগুলো আমি এখানে দেখতে পাবো। সো ফার্স্টে কি বলতেছে, কারেন্ট ইউজার, আমি কোন ইউজারে ইউজ করতেছি সেটা কারেন্ট ইউজার হলো সান্ডেল বি, এটা হলো আমার ইউজার নেম এই হোস্টিং এর জন্য। প্রাইমারি ডোমেইন, যে ডোমেইনের আন্ডারে আমি হোস্টিংটা কিনছি সেটা কি sandalbd.com। আইপি অ্যাড্রেস, আমার এই হোস্টিং এর আইপি অ্যাড্রেস, বলছিলাম না একটা হোস্টিং এর আইপি অ্যাড্রেস থাকে, সো আমার এই হোস্টিং এর আইপি অ্যাড্রেসটা কি দেখেন, এই যে এটা, ঠিক আছে। এই আইপি অ্যাড্রেসের সাথে আমাদের ডোমেইনের আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করাইতে হবে, তখনই আমাদের হোস্টিংটা ডোমেইনের সাথে কানেক্ট হবে এবং কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, হোম ডাইরেক্টরি, এটা হলো আমাদের ফাইল ম্যানেজারের ডাইরেক্টরিটা, এবং লাস্ট লগইন আইপি অ্যাড্রেস, তার মানে লাস্ট লগইন হয়েছে কোন ডিভাইস থেকে সেটার আইপি অ্যাড্রেস এখানে শো করতেছে, তার মানে আমার ল্যাপটপের আইপি অ্যাড্রেস এটা, তাই না? আচ্ছা, এরপরে বলতেছে সাইট কোয়ালিটি মনিটরিং, মানে সাইটের কোয়ালিটি কি অবস্থা আছে সেটা মনিটর করার জন্য এটা। ইউজার অ্যানালিটিক্স দরকার নাই, থিম জুপিটার, মানে এই সি প্যানেলের থিম, ঠিক আছে। এরপরে আছে সার্ভার ইনফরমেশন, আমরা কোন সার্ভার ইউজ করতেছি সেই সার্ভার ইনফরমেশন। আমি যদি ক্লিক করি এখানে দেখবেন আমি হোস্টিং প্যাকেজ দেখা যাচ্ছে আলটিমেট বি প্যাকেজ, সার্ভার নেম হলো BDIX সার্ভার, আমাদের ওখানে লেখা ছিল না প্যাকেজে BDIX, সো BDIX সার্ভার ইউজ করতেছি। সি প্যানেলের ভার্সন, অ্যাপাচি ডাটাবেস, আমার সার্ভারের কনফিগারেশনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে তেমন আর কিছু জানো না, এই যে CPU কাউন্ট 72 CPU, আচ্ছা এখানে র্যাম কই, ডিস্ক 56%, আচ্ছা এত কিছু এগুলো আমাদের দরকার পড়বে না, জাস্ট আমরা সার্ভার ইনফরমেশনগুলো ঠিকঠাক পাইছি কিনা সেটা দেখার জন্য আমরা এটা চেক করতে পারি। এরপরে আসতেছে স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের খুবই কাজের জিনিস। এই স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বুঝতে পারবো আমরা যে কি আমরা কি হোস্টিং ইউজ করতেছি, হোস্টিংটা কতটুকু ইউজ হয়েছে, কিভাবে ইউজ হচ্ছে সেটা। ফাইল ইউজেস, আমাদের টোটাল 4,50,000 আমি ফাইল ইউজ করতে পারবো। আমার ফাইল ইউজ হয়েছে কত, 3,85,000 ফাইল ইউজ হয়ে গেছে। 85% আমার স্টোরেজ ইউজ হয়ে গেছে, সরি ফাইল ইউজ হয়েছে 85%। ডিস্ক ইউজ হয়েছে কত, আমার 30 জিবির হোস্টিং না, বরং 30 জিবি ইউজ হয়ে গেছে, ঠিক আছে। 97% আমার ইউজ হয়ে গেছে, আমার জায়গা খুব একটা খালি নাই হোস্টিং এর। ডাটাবেস ইউজ হয়েছে কতটুকু, 2 জিবি ডিস্ক ইউজেস, ডাটাবেস ইউজেস, ডাটাবেস দেওয়া আছে 2 জিবি, আমার ইউজ হয়েছে 1.1 জিবি। ফুল হয়ে গেলে হয় খালি করতে হবে মেমোরির মতো, যে অতিরিক্ত যেগুলো আছে এগুলো খালি করে দিব, অথবা আমার এটা আপডেট করে, হ্যাঁ দেখা গেছে আমার অনেকগুলো সাবডোমেইন আছে না,
দেখা যাচ্ছে যখন আমি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাই, তাদের তো আগে ডোমেইন হোস্টিং থাকে না, থাকে তাদের হোস্টিংটা আমার এখানে সাবডোমেইনে নিজের হোস্টিং এর ভিতরে বানাইতে হয়, বানায় তাকে দেখাইতে হয় যে এই হলো তোমার ওয়েবসাইট। তাকে যদি আমি ডাইরেক্ট তার ওয়েবসাইটে সাবমিট করে দেই, সে কি আমার পে করবে? নাও করতে পারে, তাই না? সো তাকে আগে রিভিউ করার জন্য, দেখানোর জন্য আগে আমি হোস্টিংটা আমার সার্ভারে বানাই দেখাই, দেখানোর পরে স্যাটিসফাই হলে তখন আমি ওটা তার হোস্টিং এ ট্রান্সফার করি, ঠিক আছে? সেটাকে বলা হয় মাইগ্রেশন। তার মন মতো না হলে সে তো তার মন মতোই চাইবে, তখন বলবে যে আমার এখানে এখানে চেঞ্জ করো। আরে কত এক্সট্রা খাটনি তো আছে। আচ্ছা, সেটা আপনার বিবেচনা করে ওইভাবে আপনার আসলে এটা নিতে হবে, সার্ভিস ফিটা নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পরে আপনার যদি ধরেন দেখা গেছে যদি একটা বড় একটা জিনিস অ্যাড করতেছে, বড় একটা ডিজাইন অ্যাড করতেছে, চেঞ্জ করতেছে, আপনার তো আগে ফাইনাল করতে হবে যে আপনার ওয়েবসাইটে আপনি কি রকম বানাবেন, ঠিক আছে? ফাইনাল করে ফেললে তখন আপনি সেই অনুযায়ী বানাবেন। সেই অনুযায়ী বানালে খুব একটা চেঞ্জ লাগে না, যা চেঞ্জ লাগে যেগুলো ডাটা রিলেটেড, যে আমার এই ডাটাগুলো এখানে চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, ঠিক আছে? বা এক দুইটা চেঞ্জ করা লাগতে পারে, যে বা এটা আরেকটু সুন্দর করা যায় কিনা দেখেন, এরকম বলতে পারে, ঠিক আছে? আপনি যদি ইউআই ইউএক্সটা দেন আগে, তাহলে তো কোনো কথাই নাই, একদম ইউআই ইউএক্স আগে অ্যাপ্রুভ করবে, তারপর সেটা অনুযায়ী আপনি কাজ করবেন, ঠিক আছে? সেভাবে করা যায়, সমস্যা নাই, খুব একটা প্যারা না, পারবেন। এরপরে আছে অ্যাড অন ডোমেইন। কারণ সব হলো ইনফরমেশনাল, আপনাকে আগে ইনফরমেশন জানতে হবে আপনি কি কি ইউজ করবেন। যাই হোক, আপনারা এতদিন অনেক কিছু নাম শুনছেন, কিন্তু কিভাবে কাজ করতে হয়, কি জিনিস, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, অ্যাড অন ডোমেইন মানে কি? অ্যাড অন মানে কি? অ্যাড করা হয়েছে ডোমেইন কয়টা, ঠিক আছে? অ্যাড করা কয়টা হয়েছে, এই হোস্টিং এ কয়টা ডোমেইন অ্যাড করা হয়েছে। আমরা তো কিনছিলাম এই হোস্টিং এর আন্ডারে একটা ডোমেইন কিনা আছে, তাই না? সার্ভিসে একটা ডোমেইন ছিল না, বাট আরো 5টা ডোমেইন আর অ্যাড হয়েছে এক্সট্রা, ঠিক আছে? তার মানে আমি চাইলে 15টা ডোমেইন অ্যাড করতে পারবো এই হোস্টিং এ, আমি অ্যাড করছি 5টা অতিরিক্ত, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ দেওয়া আছে আনলিমিটেড। এটার মানে কি? আনলিমিটেড ব্যান্ডউইথ হলো আপনার এটা কাইন্ড অফ র‍্যাম, একটা ওয়েবসাইট আপনি যখন একটা সফটওয়্যার চালান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিট পার সেকেন্ড, ঠিক আছে, কত বাইট প্রতি সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে বেসিক্যালি, সেটাকে বলা হয় ব্যান্ডউইথ, ঠিক আছে? এরপরে আছে কি সাবডোমেইন, আমার 19টা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে মেইলিং ইমেল অ্যাকাউন্ট, টোটাল 15টা ইমেল তৈরি করা আছে আমার। ফরওয়ার্ডার্স এফটিপি অ্যাকাউন্ট আছে 2টা, এই জিনিসগুলো দরকার নাই। 17টা ডাটাবেজ আছে আমার, ঠিক আছে? 17টা ডাটাবেজ আছে। আর ফিজিক্যাল মেমোরি, এটা হলো র‍্যাম। ফিজিক্যাল মেমোরি কি? র‍্যাম। র‍্যাম ইউজ হইতেছে না এখন, ঠিক আছে? তার মানে আমার ওয়েবসাইট গুলো এখন রানিং না, কেউ ভিজিট করতেছে না, ঠিক আছে? যেগুলো এগুলো আছে, ঠিক আছে? যদি ইউজ হইতো তাহলে এখানে একটা নাম্বার থাকতো। আচ্ছা, এই ছিল সি প্যানেল, ঠিক আছে? এই সি প্যানেল নিয়ে আপনাদের ফিউচারে অনেক 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 কাজ করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সো শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না, পিএইচপি ওয়েবসাইট গুলো সবই আপনার সি প্যানেলের মাধ্যমে হয়। পিএইচপি যত ওয়েবসাইট আছে, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যত ওয়েবসাইট হবে, সব দেখা গেছে বেশিরভাগই আপনার সি প্যানেলের। ফিগমা না, ফিগমা তো আলাদা জিনিস, ডিজাইনিং টুল। ওটা পিএইচপি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? পিএইচপি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টের মতো। হ্যাঁ, অন্য সব কাজের জন্য বলতে কি আপনার ওয়েবসাইট রিলেটেড বেশিরভাগ কাজে আপনার সি প্যানেল লাগবে।
ঠিক আছে। হ্যাঁ ডোমেন হোস্টিংও লাগবে। আচ্ছা আপাতত সি প্যানেল